কেমন আছো ছাত্ররা? আমি সুলতান স্যার অষ্টম শ্রেণীর ইতিহাস পড়াচ্ছি। ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা পড়িয়েছি এবং ইতিহাসের দ্বিতীয় অধ্যায় কি ছিল না আঞ্চলিক শক্তির উত্থান। আঞ্চলিক শক্তির উত্থানের পার্ট 1 তোমাদেরকে করানো হয়ে গেছে, পার্ট 2 ও করানো হয়ে গেছে। আজকে করাবো আঞ্চলিক শক্তির উত্থানের পার্ট 3। এই যে পার্ট 3টা। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তো ভিজিট করো স্কুলওয়ালার ইউটিউব চ্যানেলে এবং প্লে লিস্টে তোমরা ইতিহাসের সে আগে যেগুলো করেছি সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। সাথে সাথেই আমাদের সমস্ত ক্লাসের যে ভিডিওগুলো আছে তোমরা পেয়ে যাবে। আপাতত ক্লাস 8-এর সমস্ত বিষয়ের যে ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো শুরু করা যাক অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এর পার্ট 3। অতীত ও ঐতিহ্য অষ্টম শ্রেণীর এর সূচিপত্রটা যদি খোলো তোমরা আঞ্চলিক শক্তির উত্থান 44 পাতায় পেয়ে যাবে। তো আজকে আমরা পার্ট 3 তে কি করাবো? দেওয়ানির অধিকার ও দ্বৈত শাসন। তো আমি একটু তোমাদেরকে সংক্ষেপে বলে দিই, তারপরে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। নবাবের ক্ষমতা বিলাপ, যে নবাব ছিল তার যে ক্ষমতার বিলাপ হয়েছিল সেটা আছে। তো দ্বৈত শাসনের ফলে কি হলো, নবাবের ক্ষমতা সম্পূর্ণ বিলুপ্ত হয় এবং তিনি কোম্পানির পেনশনারে পরিণত হন। তাহলে কি হলো, যে দ্বৈত শাসনের ফলে কি হলো, যা পুরোপুরি যে তার ক্ষমতা সেই ক্ষমতাটা হারিয়ে ফেললো এবং তিনি কি করলো, একটা পেনশনারে পরিণত হলো। মানে মাসে একটা টাকা পাবে এবং চেয়ারে বসে থাকবে, কিন্তু ক্ষমতা পরিচালনা করবে কে? ব্রিটিশরা। কোম্পানি নিজেদের ইচ্ছা মতো নবাব বদল করত। কোম্পানি বলতে এখানে কিন্তু ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তার কথা বলছে। তিনি কি করতো, যখন যেমন মনে হতো ইচ্ছা মতো, ইচ্ছা মতো মানে যখন ইচ্ছা যেমন মনে হতো তখন তারা কি করতো, নবাব চেঞ্জ করতো। তাদের নিজের স্বার্থে শাসন পরিচালনা করতো। তাহলে তারা শুধু তাদের নিজেদের স্বার্থটা বুঝে তারা তাদের যে রাজ্য পরিচালনা করা, যে শাসন পরিচালনা করা, সেই শাসনগুলো কি পরিচালনা করতো। এর পরে কি হয়েছিল, ব্রিটিশ শাসনের সূত্রপাত। ব্রিটিশ যে শাসন হয়েছিল তার কি হলো, সূত্রপাত হয়েছিল। এই সময়ে পর থেকে বাংলার নবাবের অস্তিত্ব কেবল নামেই সীমাবদ্ধ ছিল। তাহলে একটা নামই ছিল যে বাংলার নবাব আছে। তো বাংলার নবাবরা কি তখন কাঠপুতুলে পরিণত হয়েছিল, পুতুলের মতো চেয়ারে বসে থাকতো, কোনো ক্ষমতা ছিল না। মূলত পলাশির যুদ্ধ, তাহলে 1757 খ্রিস্টাব্দে হলো পলাশির যুদ্ধ এবং দেওয়ানি লাভের মাধ্যমে, এবং তারপরে বক্সারের যুদ্ধ, তারপরে কি হলো, দেওয়ানি লাভ করলো। এর মাধ্যমে কি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে এবং ভারতের বুকে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। বুঝতে পেরেছো তোমরা যে এবার এই দ্বৈত শাসন যে আছে আর দেওয়ানি অধিকার, এটা আমরা একটু গভীরে গিয়ে বুঝে নিই। দেখো, দেওয়ানি অধিকার ও দ্বৈত শাসন এটা যদি আমরা ডিটেলস বুঝি, তো বক্সারের যুদ্ধ কত হয়েছিল তোমরা তো জানো। 1757 সালে কি হয়েছিল, পলাশির যুদ্ধ, আর 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি যখন তারা জিতে গেল, যাওয়ায় সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফল কি হলো, কোম্পানি যে দেওয়ানি লাভ করলো। 1765 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় লর্ড ক্লাইভ আবার বাংলায় ফিরে আসেন। তাহলে লর্ড ক্লাইভ কি করলো, 1765 খ্রিস্টাব্দে আবার বাংলায় ফিরে এলেন। ততদিনে মীর জাফর মারা গিয়ে তার ছেলে, তাহলে মীর জাফর মারা গেলেন এবং তার ছেলে কে, এই যে নজমুদ্দৌলা, কে না, নজমুদ্দৌলা বাংলার নবাব হয়েছেন। তাহলে বাংলার নবাব তোমরা দেখতেই পাচ্ছ বোর্ড, যে বাংলার নবাব কি হলো না, নজম উদ
দৌলা। ক্লাইভ অবশ্য বক্সারের যুদ্ধ জয়ের সুবিধাকে, ক্লাইভ কি করলো যে বক্সারের যুদ্ধ যখন জয় করলো এ ধীরে ধীরে কি বিস্তৃত করতে উৎসাহী ছিলেন। তিনি কিন্তু এই যে যুদ্ধটা বক্সারের যুদ্ধটা আমি জয়লাভ করেছি, তাহলে এই যুদ্ধটা জয়লাভের মাধ্যমে আমরা কি আস্তে আস্তে সুবিধাগুলো উপভোগ করব, এই ব্যাপারে কিন্তু উনি খুব উৎসাহী ছিলেন। ফলে বাংলা থেকে দিল্লি পর্যন্ত একদম দেখো, বাংলা হচ্ছে আমাদের তখন যে বাংলা, বাংলা থেকে একেবারে দিল্লি পর্যন্ত উত্তর ভারতের ক্ষমতা সরাসরি, যে উত্তর ভারতের যে ক্ষমতা ছিল তারা সরাসরি দখল না করেও মুঘল সম্রাটদের প্রতি মৌখিক আনুগত্য জানায় কোম্পানি। তারা কিন্তু সরাসরি দখল করেনি, কিন্তু আমি মৌখিক আনুগত্য জানাচ্ছে, কি জানাচ্ছে যে আমরা যা দিল্লি যে মুঘল সম্রাট আছে তাদেরকে তাদের আমরা আনুগত্য মানি। সেই মতো দ্বিতীয় শাহ আলম ও সুজা উদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানির কি দুটি চুক্তি করতে উদ্যোগী হলেন, দুটো চুক্তি করতে তারা উদ্যোগী হলেন। তো সেই মোতাবেক কি কি করলো, দুটো চুক্তি যে হয়েছিল 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদে দুটি চুক্তি হয়। ওই চুক্তিগুলো অনুসারে কোম্পানিকে 50 লক্ষ টাকা দেওয়ানির বিনিময়ে, কত টাকা না 50 লক্ষ টাকা কোম্পানি কে দিল, কে দিল না সুজা-উদ-দৌলা। তাহলে সুজা-উদ-দৌলার 50 লক্ষ টাকার বিনিময়ে অযোধ্যার শাসনভার ফিরে পান। তাহলে সুজা-উদ-দৌলা কি করলো, অযোধ্যার যে শাসনভার সেটাকে কি ফিরে পেলেন। বক্সারের যুদ্ধ হেরে যাওয়ার পরে সুজা-উদ-দৌলা তা অযোধ্যার যে রাজা ছিলেন উনি অযোধ্যার রাজার যে ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা দখল করে নিয়েছিল। কিন্তু এটা কি চুক্তি হলো যে 50 লক্ষ টাকা দিতে হবে বিনিময়ে সুজা-উদ-দৌলা তা অযোধ্যার শাসনভার ফিরে পেয়ে। তো এটা একটা চুক্তি। কেবল কারা ও এলাহাবাদ অঞ্চল অযোধ্যা থেকে আলাদা করে মুঘল বাদশাহের হাতে তুলে দেওয়া হয়। তাহলে অযোধ্যা থেকে কি করলো, কারাকে এবং এলাহাবাদকে কি করলো আলাদা করে দিয়ে মুঘল যে সম্রাট ছিলেন, যে বাদশাহ ছিলেন, তেনার হাতে কি তুলে দেওয়া হলো। বাদশাহ কে ছিল তখন, ছিল শাহ আলম। দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে একটি ফরমান জারি করলেন। উনি যখন ক্ষমতা ফিরে পেলেন তখন কি করলেন, একটা ফরমান জারি করলেন। ফরমানটা কি ছিল, ফরমানটা ছিল যে সেই ফরমান অনুযায়ী কি ছিল, বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেয়া হয়। তাহলে কাকে দেয়া হলো, দেওয়ানির যে অধিকার কাকে দেয়া হলো না, ব্রিটিশ কোম্পানিকে দেয়া হলো। তোমরা বুঝতেই পারছো। তাহলে দুটো চুক্তি হলো, চুক্তিতে কি একটা হলো না, একটা যে সুজা-উদ-দৌলাকে অযোধ্যার ক্ষমতা ফিরে দেওয়া হলো এবং অযোধ্যা থেকে দুটো কি কারা ও এলাহাবাদ দুটোকে আলাদা করা হলো। আলাদা করে কে মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় শাহ আলম ছিল ওনার হাতে তুলে দেওয়া হলো। এবং শাহ আলম উনি কি করলেন, একটা ফরমান জারি করলেন। কি ফরমান না, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার কার হাতে তুলে দিলেন, কোম্পানির হাতে তুলে দিলেন। ঠিক আছে। তার বদলে কি কোম্পানি শাহ আলমকে কি দেবে, বার্ষিক 26 লক্ষ টাকা দেবে। বার্ষিক মানে বছরে 26 লক্ষ টাকা করে দিতে হবে। তার বদলে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কোম্পানি উপভোগ করবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বিদেশি শক্তি। এটা কি ছিল, এটা দেশীয় শক্তি নয়, এটা কি বিদেশ থেকে এসেছিল, তারা ছিল বিদেশি শক্তি। সেই প্রথম কোন বিদেশি বাণিক কোম্পানির হাতে একটি সুবার দেওয়ানির অধিকার ন্যস্ত করা হলো। তো এই যে বিদেশি বণিক বলতে কাদেরকে বোঝায়, বণিক বলতে যারা ব্যবসা করতে আসে সেই তাদেরকে কি বলা হয়, বণিক। তাহলে এই প্রথম বিদেশি কোনো একজন ব্যবসা করতে এসেছে, তার হাতে কি তুলে দেওয়া হলো না, দেওয়ানির অধিকার ন্যস্ত করা হলো, মানে দেওয়ানির অধিকার তার হাতে তুলে দেওয়া হলো। এর আগে কিন্তু বিদেশিদের হাতে কোনোভাবেই ক্ষমতা যায়নি। যারা দেশীয় রাজ্য ছিল সেই একটা আরেকটা রাজাকে হারিয়েছে বা এইভাবেই ক্ষমতা কি হস্তান্তর হয়েছে। প্রথমবার বিদেশি কারো হাতে ক্ষমতা চলে গেল। কিসের ক্ষমতা না,
দেওয়ানির ক্ষমতা। বিদেশিদের হাতের ক্ষমতা চলে গেল। তারপরে ক্রমে দেখা যায় নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজন মতো ব্রিটিশ কোম্পানি ব্রিটেন থেকে তাদের কি মূলধন আনতো। মূলধন বলতে কি ক্যাপিটাল, তারা তাদের ক্যাপিটাল আনতো। ক্রমে ক্রমে কি হলো, তারা সেই ক্যাপিটাল মানে সেই যে টাকা ব্যবসা করার জন্য আনা বন্ধ করে দিল। তারা কি করলো, তারা করলো বাংলার রাজস্বই কোম্পানির ব্যবসার লগ্নি করা হয়। বাংলা থেকে যে রাজস্ব উদ্ধার করে, রাজস্ব বলতে কর, কর মানে হচ্ছে যে ট্যাক্স, বিভিন্ন যে ট্যাক্স আছে সেই সমস্ত ট্যাক্সকে কি ট্যাক্সের টাকাগুলো নিজেদের ব্যবসাতে কোম্পানি ব্যবহার করতে শুরু করলো। তাহলে আর বাংলার উন্নতি হবে কোথা থেকে? তারা তো কি করলো, নিজেদের স্বার্থে কাজে লাগাতে শুরু করলো। বস্তুত 1757 থেকে 65 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসাবে কি প্রতিষ্ঠা পায়। তাহলে কি হলো, 1757 থেকে 65 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাতে তারা কি করলো, প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা করলো। তারা বাংলার প্রধান শক্তি হিসাবে কি হলো, আত্মপ্রকাশ করলো। তার ফলে ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ভিত, এই যে ভিত কি হলো তৈরি হয়েছিল। বণিকের মানদণ্ড ক্রমে রাজদণ্ডে পরিণত হলো। কি হলো না, বণিক হিসাবে এসেছিল, তারা কি হলো রাজদণ্ড পরিণত হলো। এটা যদি তোমাদেরকে বলি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি একটা কোম্পানি, তারা ভারতে ব্যবসা করতে এসেছিল। আস্তে আস্তে কি করলো, তারা ক্ষমতা দখল করতে 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 পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ করতে করতে কি হলো, তারা বণিকের যে মানদণ্ড ক্রমে ক্রমে রাজদণ্ডে পরিণত হলো। এটা যদি খুব বাস্তবভাবে বোঝায়, যেমন ধরো আমাদের দেশের কোনো একটা বড় কোম্পানি, যেমন ধরো রিলায়েন্স যে ইন্ডাস্ট্রি আছে, উনি ধরুন ওই কোম্পানি কোনো একটা জায়গায় ব্যবসা করতে গেল কোন একটা দেশে, তো সেই দেশের একটা রাজ্যকে আস্তে আস্তে কি করলো, নিজেদের দখল করে ফেললো। কেননা মজার কেন ফান ব্যাপার না, ওরকমই হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল কি ব্যবসা করতে, বাংলায় ব্যবসা করতে এসেছিল, পুরো ভারতেই ব্যবসা করতে এসেছিল। আস্তে আস্তে কি ওরা কি করলো, ওদের প্রধান 3-4টে ঘাঁটি ছিল, সুরাট, বাংলা, মুম্বাই, যেগুলো কি বন্দর ছিল, বন্দর কেন্দ্রিক ছিল, যেগুলো জাহাজে করে আসা খুব সুবিধা ছিল। তো আস্তে আস্তে বাংলাকে কি করলো, তারা দখল করলো। কিভাবে না, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ জয়লাভ করে করে আস্তে আস্তে তারা কি করলো না, বণিক থেকে যে তারা ছিল কি বণিকের মানদণ্ড থেকে রাজদণ্ডে পরিণত হয়েছিল। এবং এখান থেকে শুরু হলো যে ভারত শাসন ইংরেজরা করেছিল, এখান থেকেই প্রথম যে ভিত, সেই ভিতটা আমাদের এই বাংলা থেকেই শুরু হয়েছিল। এরপরে যদি তোমাদের বই এর অনুসারে যাই আমরা, তো দেখতে পাবো কি আছে না, কোম্পানির শাসনের বিস্তার ও ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা। তো এটাকে আমি একটু 2 লাইনে বলে দিচ্ছি। এই 2 লাইন বলার পরে তোমাদেরকে বিস্তারিত আমি আলোচনা করব। তো ব্রিটিশ রেসিডেন্সি ব্যবস্থা বলতে কি, দেখো ব্রিটিশ রেসিডেন্সি ব্যবস্থা হচ্ছে যে, ব্রিটিশ রেসিডেন্সি ব্যবস্থা ছিল অধীনতামূলক মিত্রতা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশরা ভারতের দেশীয় রাজ্যগুলির উপর পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, রেসিডেন্সি ব্যবস্থার দুটো মূল দিক গুলো হলো কি কি ছিল না, রেসিডেন্ট নিয়োগ, যে রেসিডেন্ট প্রতিটি অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজা, যারা রাজ্য ছিল, রাজ্যের রাজধানীতে প্রত্যেকটা যে রাজা ছিল তাদের যে রাজ্য ছিল, যে রাজধানী ছিল, রাজ্যের যে রাজধানী ছিল, একজন কি করেছিল ব্রিটিশ রেসিডেন্ট বা প্রতিনিধি। তাহলে রেসিডেন্ট বলতে কি একজন প্রতিনিধি, বুঝতে পারছো? তাহলে তাদের যে একটা প্রতিনিধি, তাকে কি করতো, নিয়োগ করা হতো। বুঝতে পেরেছো? ইংরেজরা তারা তাদের যে নীতি ছিল অধীনতামূলক মিত্রতা নীতি, এই নীতি এই চুক্তিতে যারা স্বাক্ষর করত, তাদের সেই রাজার যে রাজ্য ছিল রাজধানীতে কি রাজ্যের রাজধানীতে একজনকে নিয়োগ করতো, রেসিডেন্ট বা প্রতিনিধি নিয়োগ করতো। এই রেসিডেন্টরা ছিলেন কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা। এনারা কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা, তারা নিয়োগ হতো এবং তারা বিভিন্ন খবর কাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাঠাতেন, যে রাজ্য কিভাবে চলছে, কি বৃত্তান্ত। এবং এর মাধ্যমে কি হয়েছিল, এর মাধ্যমে যে যারা
দেশীয় রাজা ছিল তারা কিন্তু ব্রিটিশদের বিপক্ষে কোনো পদক্ষেপ নিতে পারতো না, কারণ খবর তাদের কাছে পৌঁছে যাবে। তো এইগুলো আমরা একটু বিস্তারিত বুঝি। এখন রেসিডেন্টদের যে ক্ষমতা এবং ভূমিকা আমি একটু বলেই দিই, তারপরে আমরা একটু বিস্তারিত যাব। পরোক্ষ শাসন ছিল, আর কি উপদেষ্টা থেকে নিয়ন্ত্রণ, এই দুটো করা হতো। কি করতো রেসিডেন্ট ক্ষমতা যারা ছিল? পরোক্ষ শাসন হচ্ছে রেসিডেন্টরা কাগজে কলমে একজন যে কূটনীতি, জানো তো, কূটনীতিকের, যারা কূটনীতি করে তাদেরকে কূটনীতিক বলে। তা তো একজনকে কূটনীতিকের ভূমিকা পালন করলেও বাস্তবে তারা ছিলেন দেশীয় শাসকদের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণের প্রতীক। তাহলে কি রেসিডেন্ট যে কাগজ কলমে একজন কি ছিল? কূটনৈতিকের ভূমিকা পালন করত। যারা কূটনীতি পালন করে তাদেরকে বলা হয় কি? কূটনৈতিক। তারা কূটনৈতিকের ভূমিকা পালন করলেও তারা আসলে কি ছিল? আসলে ছিল হচ্ছে দেশীয় শাসকের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণের প্রতীক। বুঝতে পেরেছ? উপদেষ্টা থেকে নিয়ন্ত্রণ, রেসিডেন্টরা প্রাথমিকভাবে দেশীয় রাজাকে বিভিন্ন বিষয়ে কি করত? পরামর্শ দেওয়ার জন্য নিযুক্ত হলেও তারা বলেছিল যে আমরা প্রাথমিকভাবে দেশীয় রাজাদেরকে বিভিন্ন পরামর্শ দান করব, এই বলে নিয়োগ হয়েছিল। সময়ের সাথে সাথে তাদের ক্ষমতা বাড়তে থাকে, সময়ের সাথে সাথে তারা নিজেদের ক্ষমতা নিজেরা বাড়াতে থাকে। তারা ধীরে ধীরে এবং রাজ দরবারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেন। সরি, এটা হবে না, হস্তক্ষেপ করতে শুরু করেন। ঠিক আছে, তারা হস্তক্ষেপ করতেও শুরু করেন। তাহলে তোমরা কি এতক্ষণ পর্যন্ত বুঝলে? যেগুলো একেবারে ভূমিকা হিসেবে দেখেছেন ওইগুলো আমরা একটু ডিটেলসে বলে দিই তোমাকে, যে কোম্পানি শাসনের বিস্তার ও ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা। তো তোমরা রেসিডেন্ট মানে তো জানোই, রেসিডেন্ট মানে কি? যে একজন যাকে নিয়োগ করা হয়, কি না, এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নিয়োগ করেছিল তাকে কি বলা হতো? যে রেসিডেন্ট বলা হতো। দেখো, ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চলে ব্রিটিশ কোম্পানি পরোক্ষ শাসন, পরোক্ষভাবে কি, একটা প্রত্যক্ষভাবে শাসন করা হয়, আরেকটা কি পরোক্ষভাবে শাসন করা হয়। তারা কি করতো? পরোক্ষভাবে শাসন চালাতো। নিজের যে ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্যই ব্রিটিশ কি রাজদরবারে নিজেদের কি প্রতিনিধি। তাহলে কি তোমরা রেসিডেন্ট মানে কি বুঝলে? প্রতিনিধি। তাহলে যে একটা করে প্রতিনিধি কি করতো? রাখতো কোম্পানি। কোম্পানি প্রত্যেকটা যে দেশীয় রাজ্য ছিল তাতে একটা করে প্রতিনিধি রাখতেন। সেই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল। তাহলে রেসিডেন্ট কারা? রেসিডেন্ট হচ্ছে যারা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন প্রতিনিধি, প্রত্যেক যে দেশীয় রাজা যারা কি না কোম্পানির যে অধীনতা, যে মিত্রতা নীতি তা মেনে নিয়েছে, তাদেরকে একটা করে কি করেছিল? প্রতিনিধি নিয়োগ করেছিল। তাদেরকে কি বলা হতো? রেসিডেন্ট। ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা একটি নতুন ব্যবস্থা ছিল। এর আগে কিন্তু এরকম কোনো ব্যবস্থা ছিল না, এটা একেবারে প্রথম ও নতুন ব্যবস্থা। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতা রূপ পেয়েছিল। কোম্পানি নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ভারতীয় রাজশক্তিগুলির বিশেষ ছিল না। কোম্পানি কেন, যদি কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করে তাহলে রেসিডেন্টরা কি সেই খবরটা ব্রিটিশ কোম্পানিকে পৌঁছে দেবে এবং ব্রিটিশ কোম্পানির তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবে। সেই কারণে দেশীয় যে রাজারা যারা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে নিয়েছেন, তারা ব্রিটিশ কোম্পানির বিপক্ষে যে কোনো একটা স্টেপ নেবেন সেটা নিতে পারতো না। কোম্পানির হয়ে সেই নজরদারি কাজটাই চালাতো কে? তাহলে কাজটা কে চালাতো? না, রেসিডেন্ট। যে একজন রেসিডেন্ট ছিলেন তিনি এই কাজটাই চালাতেন।
তাহলে 1764 খ্রিস্টাব্দে যে বক্সারের যুদ্ধের পর কোম্পানি কি করলো না, বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদের কি রাজদরবারে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করলো। তো তোমরা তো জানোই যে 1764 খ্রিস্টাব্দে যে বক্সারের যুদ্ধ হয়েছিল, তো কে 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 না, বাংলার নবাব, অযোধ্যার এবং হায়দ্রাবাদের নবাব তিনজন মিলে একসঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বক্সারের যুদ্ধ করেছিল। তো এই বক্সারের যুদ্ধে কি হলো, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে গেলেন, তারা ওই 3 জায়গাতেই একটা করে প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করলো। তবে সেই সময়ে রেসিডেন্টরা নিজেদের কাজকর্ম বিষয়ে সংযত থাকতেন। তেনারা কিন্তু তেনাদের নিজেদের যে কাজকর্ম করতেন সেটাতেই সংযত থাকতেন, কোনো কোম্পানির বা কোনো রাজ্যর যে সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেন না। লর্ড ওয়েলেসলির শাসনকালে রেসিডেন্টরা সাবধানতার বদলে কি আগ্রাসী নীতি নিয়েছিলেন। তারা কি করলো, আস্তে আস্তে আগ্রাসী নীতি নিতে থাকলেন। ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই যে রেসিডেন্টরা, এদের মাধ্যমে কি যে ওয়েলেসলির যে মিত্রতা নীতি তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। অনেক সময় রেসিডেন্টরা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য কি উস্কে দিতে থাকে। রেসিডেন্টরা কি করলো, আস্তে আস্তে তারা কি আগ্রাসী একটা ভূমিকা গ্রহণ করলো এবং বিভিন্ন অঞ্চলকে তারা কি কোম্পানিকে দখল করার জন্য উস্কে দিল, যে তোমরা এই অঞ্চলটাকে দখল করে নাও, এই অঞ্চলটা দুর্বল, এই রাজ্যটা কি দুর্বল, তোমরা এটাকে দখল করে নাও। তবে লর্ড কর্নওয়ালিস ভারতে আসার পর, যখন লর্ড কর্নওয়ালিস ভারতে আসলেন এবং তিনি যে ব্রিটিশদের দায়িত্ব গ্রহণ করলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন থমকে যায়। এই যে আগ্রাসন, এই যে বিভিন্ন জায়গা দখল করে নেয়া, এটা যে আগ্রাসনটা কি হলো, একটু থমকে গেল। কিন্তু কর্নওয়ালিস মারা যাওয়ার পর নতুন করে কোম্পানি এলাকা দখলের কাজে উদ্যোগী হলেন। তখন আবার উনি যখন মারা গেলেন, তখন কোম্পানিরা আবার নতুন করে এক একটা জায়গা দখল করতে তারা উদ্যোগ গ্রহণ করলেন। তাহলে আমরা এবার একটু ডিটেলসে বুঝে নেব যে দেশীয় যে রাজ্য দখলের উদ্যোগ হয়ে নিয়েছিল যে অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্য বিলোপ নীতি, এই যে দুটো নীতি, এই দুটো নীতি আমরা কি একটু ডিটেলসে গিয়ে বুঝে নেবো যে এই নীতিটা কি, যে অধীনতামূলক মিত্রতা নীতিটা আসলে কি এবং সত্য বিলোপ নীতিটা আসলে কি। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি এই নীতি চালু করেন। কে তাহলে চালু করেন না, লর্ড ওয়েলেসলি। এর অধীনে ভারতীয় রাজারা তাদের নিজস্ব সামরিক বাহিনী রাখতে পারতেন না। তাহলে কি ভারতীয় রাজারা তাদের যে নিজেদের যে একটা সৈন্য রাখবে, সেই সৈন্যটা রাখতে পারতো না। তারা কি করতো না, বরং কোম্পানির কাছ থেকে সামরিক সহায়তা গ্রহণ করতে বাধ্য হতেন। তেনারা কি করতো, কোম্পানির কাছ থেকে যে সামরিক যেটা আর্মি, সেই আর্মিকে কি করতো, সামরিক যারা সামরিক বলতে আর্মিকে বোঝানো হয়েছে, সেই সৈন্য নিজেরা রাখতে পারতো না, ইংরেজদের কাছে নিতে হতো। শুধু নিতে হতো এটা না, ওই যে আর্মি যে সৈন্যদিকে রাখা হতো তাদের যে খরচা, যে খরচটা হতো, ওটাকেও দেশীয় যারা ছিল, যারা দেশের যে এই অধীনতা মিত্রতা নীতি মেনে নেবে তাকেই বহন করতে হবে। তাহলে সৈন্য রাখতে হবে এবং তাদের যে খরচা বহন করতে হবে। তাহলে দেশীয় রাজাদের কি লাভ আছে, যে আমি সৈন্য রাখবো, আমি খরচাও করব। এই লাভ হলো এটা, যে যদি বিদেশি কোনো শক্তি সেই রাজ্যকে দখল করতে চায় বা যদি তাদেরকে কি আক্রমণ করে, তাদের হাত থেকে বাঁচাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা, যে সামরিক আছে ক্ষমতা, সে সামরিক যে পুরো যে সৈন্যগুলো আছে, সে সৈন্যগুলো তাদেরকে কি রক্ষা করবে। এই নীতির মাধ্যমে কোম্পানি বহু রাজ্যকে নিজেদের প্রভাবাধীন করতে তোলে। যেহেতু অনেক
রাজ্য তখন দুর্বল হয়ে পড়েছিল। সেই দুর্বল রাজ্যগুলো সামরিক শক্তি সেরকম ছিল না, সামরিক শক্তি না থাকার কারণে তারা কি করলো, এই নীতি মেনে নিল। দেখো সত্য বিলোপ নীতি বলতে কি, সত্য বিলোপ নীতি হলো এটা, যদি লর্ড ডালহাউসি এই নীতি প্রবর্তন করেন, এই নীতির অধীনে কোন দেশীয় রাজার যদি বৈধ কোনো উত্তরাধিকারী না থাকতো, বৈধ উত্তরাধিকারী মানে যদি কোনো রাজা নিঃসন্তান হতো, তেনার ছেলে থাকতো না, তাহলে কি হতো, তাহলে সেই রাজ্যকে কোম্পানির শাসনের অন্তর্ভুক্ত করা হতো। তাহলে তাহলে তোমরা কি বললে, দেশীয় রাজা সে কিন্তু রাজত্ব তার ক্ষমতায় আছে, অথচ তার হয়তো নিজস্ব কোনো সন্তান নেই, তিনি নিঃসন্তান, কোনো সন্তানকে তিনি দত্তক নিয়েছেন মানে মানুষ করেছেন, তাহলেও কিন্তু এই নীতি কি করতো, মানতো না, তাকে কি বলেছে, তাকে মেনে নিত না, বলতো না আপনি নিঃসন্তান, তাই আপনার ওই রাজার মানে ওই জায়গার দখল আর দরকার নেই, তাহলে কে, আমরা এই রাজ্যটাকে পরিচালনা করব, কারা না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটাই ছিল সত্য বিলোপ নীতি। তাহলে কি বুঝলে, এই নীতির মাধ্যমে সাতরা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, উদয়পুরের মতো বহু রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যায়। তাহলে সাতরা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, উদয়পুর এর মতো বহু রাজ্য ব্রিটিশদের অধীনে চলে গেল। সামরিক অভিযান, অধীনতামূলক মিত্রতা যে নীতি ছিল এবং যে স্বল্প বিলোপ নীতির পাশাপাশি কোম্পানি বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েও নিজেদের সাম্রাজ্য বিস্তার করে। যেমন হচ্ছে অ্যাংলো মহীশূর যুদ্ধ 1766 থেকে 1799, অ্যাংলো মারাঠা যুদ্ধ 1772 থেকে 1818 এবং অ্যাংলো শিখ যুদ্ধ যা 1845 থেকে 1849 এর মাধ্যমে মহীশূর মারাঠা শিখ সাম্রাজ্যকে পরাজিত করে কোম্পানি ভারতের একটি বিশাল অংশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। তাহলে তোমরা কি কি পেলে, যে স্বল্প বিলোপ নীতি এবং সামরিক অভিযান। তো এই স্বল্প বিলোপ নীতি আর সামরিক অভিযান, এই যে দুটোকে আমি একটু এই প্রত্যেকটা অভিযানকে একটু একটু করে তোমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। দেখো দেশীয় রাজ্য দখলের উদ্যোগ, স্বাধীনতামূলক মিত্রতা নীতি ও সত্য বিলোপ নীতি যে ছিল, তো সত্য বিলোপ নীতি ও স্বাধীনতা ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসন বিস্তার প্রক্রিয়ার অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্য বিলোপ নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিভিন্ন আঞ্চলিক শক্তি কখনো স্বেচ্ছায় কখনো বা যুদ্ধে হেরে যাওয়ার ফলে ওই নীতির দুটি আকর্ষণের শিকার হয়েছিল। তাহলে কেউ কেউ যুদ্ধই হেরে গেছে, আবার কেউ কেউ নিজে থেকেও কি এই যে আইন তা গ্রহণ করেছিল। এই একদিকে কি হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন, তাহলে কি হলো, নিজাম মেনে নিলেন। অন্যদিকে মহীশূরের শাসক কে, টিপু সুলতান, ওই নীতির বিরোধিতা করার উনি কি করলেন, ওই নীতি মেনে নিলেন না, ওই নীতির কি করলো, বিরোধিতা করলো, আর করার জন্য কি হলো, কোম্পানির সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়েছিলেন। তাহলে কি হলো, উনি যেহেতু আইন মেনে নিলেন না, তাহলে কি হলো না, উনি যুদ্ধই জড়িয়ে পড়লেন। তাছাড়াও মারাঠা, শিখ, ভারতীয় অন্যান্য বিভিন্ন রাজ শক্তিগুলিও নানাভাবে ওই আগ্রাসী নীতি দুটি মুখে পড়েছিল। আর প্রত্যেকেই নিজের শাসন এলাকা সম্পদ বাড়ানোর উদ্যোগ নিত, ফলে পারস্পরিক সংঘাত ছিল অনিবার্য। তাহলে কি, কেউ ইংরেজদের এই নীতি মেনে নিয়েছিল, কেউ মানেনি, যুদ্ধ লিপ্ত হয়েছিল, আর কি প্রত্যেক যে দেশীয় রাজা ছিল তারা কি নিজে নিজে একটা দ্বন্দ্ব থাকতো, সেই দ্বন্দ্বের কারণেই কি পারস্পরিক সংঘাতে এসে রূপান্তরিত হতো। ব্রিটিশ কোম্পানিও
একটি নতুন রাজনৈতিক শক্তি হিসাবে দেখত। রাজশক্তিগুলিও ফলে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বদলে রাজশক্তিগুলি অনেকেই কোম্পানির সঙ্গে জোট বাঁধত। তাহলে কি করতো, অনেক রাজশক্তি তারা কি করতো না কোম্পানির সঙ্গে একটা জোট বেঁধে নিত। এর ফলে কি হতো, কোম্পানি তো শক্তিশালী হতোই, কোম্পানি বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং দেশীয় রাজশক্তিগুলোর মূল অন্তদ্বন্দ্বকেও কাজে লাগিয়ে, তাহলে যে দেশীয় রাজাগুলো নিজে নিজে লড়াই করছে তাদের যে অন্তদ্বন্দ্ব সেগুলোকে কাজে লাগিয়েও কোম্পানি নিজের বাণিজ্য স্বার্থ ও রাজনৈতিক কৃতিত্ব ছিল সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল। তাহলে যে রাজারাজাই যে দেশীয় রাজারাজাই যে মিল অমিল ছিল সেইগুলোকে কাজে লাগিয়েও নিজেদের যে প্রভাব বিস্তার করেছিল এবং নিজেদের যে সাম্রাজ্য আস্তে আস্তে কি বাড়িয়ে তুলেছিল। তাহলে তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে কি হচ্ছে, তারা আগিয়ে যাচ্ছে। ক্রমেই আঞ্চলিক রাজনীতির ব্যাপারেও ব্রিটিশ কোম্পানি ভূমিকা নিতে শুরু করলো। যে আঞ্চলিক যে রাজনীতি হতো সেইগুলোতেও কি এবার সরাসরি ভূমিকা নিতে শুরু করে দিয়েছে। তাছাড়া রাজনৈতিক অশান্তি কোম্পানির যে রাজনৈতিক অশান্তির কারণে কি হতো, যে রাজনৈতিক যদি একটা রাজ্য আর একটা রাজ্যের সঙ্গে কি লড়াই করে যুদ্ধ করে সেখানে কি হবে, যে ব্যবসা করতে কি অসুবিধা হবে, তাই বলছে যে রাজনৈতিক অশান্তি কোম্পানির ব্যবসা বাণিজ্যের পথেও বাধা ছিল। কি ছিল না, যে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবসা করতো তাতেও বাধা ছিল। অতএব রাজ্যগুলির দলাদলির সুযোগ কোম্পানি সেগুলিকে দখল করার চেষ্টা করত। যে এক একটা রাজ্য একজন একজনের সঙ্গে দলাদলি করছে সেইগুলোকেও দখল করে নিতে চাইতো, যাতে আমাদের ব্যবসা করতে অনেক কি সুবিধা হয়। ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি ওই নীতি নিয়োগ করে দেশীয় বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ভারতের আঞ্চলিক শক্তিগুলো বিবাদজনিত যে অশান্তির কারণে কি হলো, ওয়েলেসলি ব্রিটিশ শাসনের পক্ষে বিপদ হিসাবে তুলে ধরতেন। তিনি কি করতেন, যে এই যে নিজে নিজে যে লড়াই এইগুলোকে তারা কি বলতো, এগুলো আমাদের জন্য বিপদ। তারপর সরাসরি অথবা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলোকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য করতেন। তাহলে কি করতেন না, প্রথমে বলতে মিত্রতা নীতি তোমরা মেনে নাও, যদি কেউ এই নীতি না মানতো তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করত। যুদ্ধ করার ফলে যে অধীনতামূলক যে মিত্রতা নীতি ছিল সেগুলোকে তাদেরকে গ্রহণ করতে হতো। তো মহীশূরের রাজ্য দক্ষিণ ভারতে কি অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিল। যে মহীশূর যে দক্ষিণে যে ছিল না, দক্ষিণ ভারতের অন্যতম কি প্রধান শক্তি। তো মহীশূরের সেনাবাহিনী ইউরোপীয় কায়দায় গড়ে তোলা হয়েছিল। তাহলে মহীশূরের যে সেনাবাহিনী ছিল তারা ইউরোপের কায়দায় গড়ে তুলেছিল, মানে কি তারা অনেক শক্তিশালী। মহীশূরের আঞ্চলিক বিস্তার ও অর্থনৈতিক স্বার্থ পূরণ করতে গিয়ে বিভিন্ন শক্তির সঙ্গে হায়দার ও টিপুর সংঘাত হয়েছিল। তাহলে টিপু সুলতান ও যে হায়দার আলী ছিলেন, প্রথমে হায়দার আলী ওনার ছেলে টিপু সুলতান, তো হায়দার আলীর সঙ্গেও বিভিন্ন রাজ্যের দ্বন্দ্ব হয়, টিপু সুলতানের সঙ্গেও হয়। ওই দ্বন্দ্বে ক্রমেই ব্রিটিশ কোম্পানির নাক গলাতে থাকে, এবং ওই দ্বন্দ্বগুলোই কি ব্রিটিশ কোম্পানি নিজে নিজে নাক গলাতে থাকে। ফলে নিজেদের বাণিজ্য স্বার্থ রক্ষা করার জন্য মহীশূরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের উদ্যোগী হয় ব্রিটিশ কোম্পানি। তাহলে কি হলো, নিজের যে ব্যবসায়িক স্বার্থ সেটাকে বাঁচানোর জন্য কি করলো না, মহীশূরের রাজার সঙ্গেও কি করলো, যুদ্ধে লিপ্ত হলো। দেখো 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয়। কার সঙ্গে না, কোম্পানি ও মহীশূরের মধ্যে 4টে যুদ্ধ হলো, সেইগুলোকে বলা হয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। তাহলে কি হয়েছিল, 4টে যুদ্ধ হয়েছিল, ইঙ্গো মহীশূর যুদ্ধ 4টে হয়েছিল। তার মধ্যে 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশূরের রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত কি আঘাত করেন এবং রাজধানী শ্রীরঙ্গপত্তম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যান। তাহলে কি হলো, টিপু সুলতান মারা গেলেন। অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ করে মহীশূরের
সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেন। কে কেড়ে নেয়? যখন কেড়ে নেয়, কে কেড়ে নেওয়া হয়? যে সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়। কেড়ে নেয় কে? কেড়ে নেয় হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মহীশূর রাজ্যের বেশ কিছু অঞ্চলে সরাসরি কোম্পানির শাসন প্রতিষ্ঠা হয়েছিল। একেবারে সরাসরি কোম্পানি শাসন ব্যবস্থা শুরু করে দিল। তাহলে তোমরা দেখতে পেলে দক্ষিণ ভারতেও আস্তে আস্তে কি হলো, কোম্পানি বিস্তার শুরু করলো। তাহলে শুধু দক্ষিণ ভারত নয়, উত্তর ভারতেও অযোধ্যা, পাঞ্জাব কোম্পানির আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। তাহলে এদিকে পূর্ব ভারত, তার সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতেও 1773 খ্রিস্টাব্দে অযোধ্যার উত্তরাধিকারী অযোধ্যায় যে যারা কে রাজা হবে এই নিয়ে একটা দ্বন্দ্ব বাঁধলো। কেন বাঁধলো না, উত্তরাধিকারী মানে তার যে ছেলে আছে বা মেয়ে আছে যারা আছে তাদের মধ্যে কে রাজা হবে, এই নিয়ে একটা দ্বন্দ্ব বাঁধলো। তো এই দ্বন্দ্ব গোলযোগ তৈরি হয়, সেই সব পরিস্থিতির সুযোগে অযোধ্যার প্রশাসনের হস্তক্ষেপ করে কোম্পানি বিভিন্ন অঞ্চল দখল করে। তখন কি এই যে সুযোগ, তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল যে কে রাজা হবে। তো এই দ্বন্দ্বর মাধ্যমে তারা কি হলো, এই সুযোগটাকে গ্রহণ করলো, করে ব্রিটিশরা সেই রাজ্যটাকে দখল করলো। এবং উত্তর পাঞ্জাবে শিখদের মধ্যেও উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব পাকিয়ে ওঠে। রাজনৈতিক গোলযোগের ফলে উত্তর ভারতের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে অশান্ত পরিস্থিতিকে শান্ত করার দোহাই দিয়ে ব্রিটিশ কোম্পানি পাঞ্জাবে হস্তক্ষেপ করতে থাকে। তারা কি বলল, যে একটা অশান্ত পরিবেশ, এটাকে আমরা শান্ত করব, আমাদের আর্মি নিয়ে যাচ্ছি, কি হয়েছে দেখছি, এগুলোকে আমরা ঠিকঠাক করছি বলে প্রবেশ করলো। কিন্তু তারা কি করলো, সেই রাজ্যটাকে দখল করে নিল। 1845 খ্রিস্টাব্দের প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, শিখ বাহিনী হেরে যায়। তাহলে ইঙ্গো বলতে কিন্তু এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বোঝানো হয়েছে। এবং শিখ এদের যুদ্ধ হলো, কি হলো, শিখ বাহিনী হেরে গেল। লাহোরের চুক্তি হলো কি 1846 খ্রিস্টাব্দে অনুযায়ী কি হলো না, জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠা হয়, শিখ দরবারে ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করা হয়। তাহলে ব্রিটিশরা এই শিখ দরবারেও কি ব্রিটিশ যে রেসিডেন্ট তাদেরকে নিযুক্ত করে দিল। সত্য বিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানির পরোক্ষ প্রত্যক্ষ কর্তৃক প্রতিষ্ঠা উদ্যোগ চূড়ান্ত রূপ পেয়েছিল। এই নীতির নিয়োগ লর্ড ডালহৌসির আমলে 1848 থেকে 56 খ্রিস্টাব্দ কোম্পানির আগ্রাসী রূপ প্রকট হয়েছিল। তাহলে যারা নিঃসন্তান রাজা, যাদের সন্তান নেই, তাদেরকে কি এই সত্য বিলোপ নীতির মাধ্যমে তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হতো। যেসব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী নেই, যাদের কোনো পুরুষ নেই, তাদেরকে কি করতো না, তাদের শাসন এলাকা কোম্পানি হস্তগত হয়ে যেত। তাহলে এর আগে কি বলেছিল, যে যদি কেউ নিঃসন্তান থাকে এবং ছেলেকে দত্তক নেয়, তাদেরকে রাজা হবার কোনো অধিকার নেই। সাথে সাথে কিন্তু যদি পুরুষ না থাকে, উত্তরাধিকার যদি না থাকে, যদি পুরুষ উত্তরাধিকারী যদি না থাকে, তো তাদেরকেও স্বল্প বিলোপ নীতির মাধ্যমে সেই রাজ্য ইংরেজরা দখল করে নিত। সেইভাবে ডালহৌসি, সাঁতরা, সম্বল, ঝাঁসি, এটা তোমরা জানবে। ঝাঁসি, যে ঝাঁসির রানী, উনি ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন, প্রভৃতি অঞ্চল দখল করে নেন। তাহলে কি হলো, তারা পূর্ব ভারত থেকে গেল দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারত থেকে গেল উত্তর ভারতে, আস্তে আস্তে তারা কি আগাতে শুরু করলো, করতে করতে দখল করতে শুরু করলো। কোম্পানি সেনাবাহিনী খরচ মেটানোর জন্য হায়দ্রাবাদের ব্যারাক প্রদেশ ছিনিয়ে নেন ডালহৌসি।
এবং 1856 খ্রিস্টাব্দে তারা কি করলো, আস্তে আস্তে কি করলো, আগাতে 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 করে এক একটা জায়গা কি করতো, ছিনাতে শুরু করলো। এবং 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যার বাকি অংশ কি করলো, কোম্পানির দখলে নিয়ে আসতেন তিনি। তাহলে আস্তে আস্তে কি করলো, এক একটা জায়গাকে বললো অপশাসন হচ্ছে, কোন জায়গায় বললো যে এখানে তোমাদের যে উত্তরাধিকারী কেউ নেই। এইভাবে কোনো জায়গাকে কি করলো তারা যুদ্ধের মাধ্যমে দখল করলো, কোনো জায়গাকে তারা শক্তি প্রয়োগ করলো, এবং আস্তে 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 কি করলো, অনেক বড় অংশ দখল করে নিল। এবং দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধে জেতার ফলে পাঞ্জাব ক্রমে কোম্পানির অধিকার চলে যায়। তাহলে কি, বাংলা চলে গেল, হায়দ্রাবাদ চলে গেল, অযোধ্যা চলে গেল, পাঞ্জাব চলে গেল। এইভাবে 1857, ভালো করে মনে রাখবে যে 1757 এটা কি হয়েছিল, পলাশির যুদ্ধ, তোমরা জানো। এবং 1857 এর দূরত্বটা কত, মাত্র 100 বছর, মাত্র 100টা বছর। এই 1757 যে পলাশির যুদ্ধ হয়েছিল, এখান থেকে মাত্র 1857 খ্রিস্টাব্দের মধ্যে লর্ড ডালহাউসির নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের 60%, মানে 60%, যে ভারতের 60% কি করলো, এই যে 60% আছে এরও বেশি অঞ্চল ব্রিটিশ কোম্পানির অধিকারে করে নেন। তাহলে তারা প্রথম একটা বণিক রূপে ভারতে আসলো, আস্তে 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 তারা তাদের ক্ষমতা জাহির করলো, এবং একের পর এক পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এইভাবে ইঙ্গ মহীশূরী যুদ্ধ, পাঞ্জাবের সঙ্গে তারা যুদ্ধ করলো, একের পর এক করতে 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 মাত্র 100 বছরে, মাত্র 100 বছরে ভারতের 60%রও বেশি অঞ্চল তারা দখল করে নিল। যদি তোমাদেরকে ভালো লাগে আমাদের পড়ানো, তো তাহলে তোমরা আমাদের সমস্ত ক্লাস পেতে এই ইউটিউব চ্যানেলকে দেখতে থাকো, এবং তোমরা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমরা কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তর দিয়ে দেব। এবং আমাদের পড়ানোর যদি তোমাদের যারা অভিভাবক আছেন তেনারা যদি কোনো সুপরামর্শ দেন, তাদের পরামর্শ আমরা অতি সদরে গ্রহণ করব। এবং তোমরা যদি তোমাদের নিজস্ব মতামত দিতে পারো বিভিন্ন প্ল্যাটফর্মের, যে স্যার এই কৌশলে পড়ালে ভালো হয়, বা আমাদের পড়ানোর কৌশলটা যদি ভালো লাগে সেটাও তোমরা লিখবে। ধন্যবাদ।